লেসন হিস্ট্রি হবে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনীর গুরুত্ব। এই প্রশ্নটি আবার একটু ঘুরিয়েও দিতে পারে। কিভাবে না, আত্মজীবনী থেকে কিভাবে ইতিহাস রচনা করা যায়, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। এই প্রশ্নটি মূলত 4 নম্বরের একটা প্রশ্ন হতেও পারে। আবার এই প্রশ্নটি আলোচনা যখন আমরা করব তখন বেশ কয়েকটি পয়েন্টে ভাগ করে করে আলোচনা করে নেব, এবং এই পয়েন্টগুলি ধরে ধরেই আমরা দেখে নেব যে ঠিক সেখানে ছোট ছোট কি প্রশ্ন রয়েছে, বা ওই পয়েন্টগুলি থেকেও 1 অথবা 2 নম্বরের যে প্রশ্নগুলি হতে পারে সেগুলিও আমরা আলোচনার সময় একটু দেখে নেব। তাহলে শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। প্রথমে আমরা দেখে নেব এই আত্মজীবনী ঠিক কি, বা আত্মজীবনী কাকে বলা হয়। ধরো হয়তো প্রশ্ন এলো আত্মজীবনী কি, তাহলে কি লিখবে? দেখে নাও, প্রথমে আমরা লিখে নেব তাহলে আত্মজীবনী কি। তাহলে আত্মজীবনী সম্পর্কে প্রথমেই লিখেন আত্মজীবনী। আত্মজীবনী কি, এই আত্মজীবনী কি সেটা একটু দেখে নিচ্ছি। আত্মজীবনী হলো একজন রচয়িতার, বলতে পারো একজন রচয়িতার, অর্থাৎ যিনি লিখছেন নিজের জীবনের বিবরণ, নিজের জীবনের বিবরণ। তার জন্ম থেকে, অর্থাৎ আত্মজীবনী সাধারণত একজন রচয়িতার, অর্থাৎ যিনি এই আত্মজীবনী লিখছেন তার জন্ম থেকে ওই গ্রন্থটি রচনার সময়কাল পর্যন্ত ঘটনার বিবরণ, যা তার নিজের জীবনের সঙ্গে জড়িত। সে কথাটা একটু লিখিনি, তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে। তাহলে বলতে পারি জন্ম থেকে রচনাকাল পর্যন্ত, কি রচনা না এই আত্মজীবনী রচনাকাল পর্যন্ত ঘটনার বিবরণ যা তার নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত, তার নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত। যা তার নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত। আবার একটু নিলাম। তাহলে এই হচ্ছে আত্মজীবনী। এরপরে আমরা দেখে নেব এই আত্মজীবনীকে কি বলা হয়। এই আত্মজীবনীকে বলা হয় ইতিহাসের প্রাথমিক উপাদান বা উপাদানের উৎস। কেন বলা হয় সেটা আমরা একটা সংক্ষেপে আলোচনা করব। ইতিহাসের প্রথম উপাদান, ইতিহাসের উপাদান হিসাবে বা ইতিহাসের প্রাথমিক উপাদান বা উৎস উপাদানও বলতে পারি, উৎস উপাদান। এই যে আত্মজীবনী, এই আত্মজীবনীর রচয়িতা এই তথ্যের ব্যাখ্যাকারী এবং এই তথ্যগুলির পর্যবেক্ষক, এবং তিনি নিজেই এই তথ্যের রচয়িতা। সুতরাং এই যে আত্মজীবনী, এই আত্মজীবনীকে ইতিহাসের প্রাথমিক উপাদান হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। তাহলে বিষয়টি একটু লিখে নিতে পারি। আত্মজীবনীর রচয়িতা নিজেই তার
উপাদানের ব্যাখ্যাকারী, তার তার রচনার বা তথ্যের বলতে পারি, যেটা তথ্য আছে এখানে আর কি, ব্যাখ্যাকারী, ব্যাখ্যাকারী, পর্যবেক্ষক, ব্যাখ্যক এবং রচয়িতা। সুতরাং বা এই কারণে এই উপাদানটিকে ইতিহাসে উৎস উপাদান বা প্রাথমিক উপাদান বলা হয়ে থাকে। প্রাথমিক উপাদান বলা হয়ে থাকে। পরের পয়েন্টে কি দেখবো না, কয়েকটি আত্মজীবনীমূলক গ্রন্থ। আচ্ছা, কয়েকটি আত্মজীবনীমূলক গ্রন্থ। বেশ কয়েকটা গ্রন্থের কথা আমরা একটু জেনে নিই, কারণ অনেক সময় এই গ্রন্থ থেকে প্রশ্ন আসে। সেই গ্রন্থগুলি কি কি সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। যেমন ধরো প্রথমেই আমরা লিখতে পারি মহাত্মা গান্ধীর আত্মজীবনী। এখান থেকে লিখি মহাত্মা গান্ধীর আত্মজীবনী। সেই আত্মজীবনীর নাম কি? মহাত্মা গান্ধীর যে আত্মজীবনী, সেই আত্মজীবনী আমাদের ইতিহাসের উপাদান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সেটিকে মনে রাখার প্রয়োজন। তোমরাও মনে রাখবে। অনেক সময় প্রশ্নে জিজ্ঞাসা করা হয় মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি, তাহলে কি লিখবে দেখে নাও। মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। এর অবশ্য আরেকটা নাম আছে, সেটা হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তাহলে লিখে নিতে পারো অ্যান অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি। এর আরেকটা নামও আছে, সেই নামটাও আমরা এখানে লিখে দিতে পারি অথবা দিয়ে, সেটা হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এই হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম। এরপরে আমরা দেখে নেব সুভাষচন্দ্র বসুর আত্মজীবনীর কি নাম। তাহলে এখানে লিখে নাও সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী, নামটা লিখে নি। আচ্ছা, এটাকে নাম্বার দিয়ে দাও, 1 নাম্বার। 2 নাম্বারে সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী, চন্দ্র বসু, তার আত্মজীবনীর নাম কি সেটা একটু দেখে নি। 2 নম্বরে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। An Indian pilgrim, an unfinished autobiography এখানে লিখে নিই। তাহলে এই হলো সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী। এরপর আমরা দেখে নিতে পারি জওহরলাল নেহরু আত্মজীবনী। লিখে নাও এখানে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর আত্মজীবনী কি আছে? এটাও অ্যান অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি। তবে এটিরও আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে টুয়ার্ডস ফ্রিডম।
টুয়ার্ড ফ্রিডম। কেন লিখছি অতগুলো অটোবায়োগ্রাফির নাম? তোমাদের এত অটোবায়োগ্রাফি মুখস্থ করার প্রয়োজন হয়তো নেই, তবে যদি একটু জেনে রাখো তাহলে সুবিধা হবে, কারণ এখান থেকে অনেক সময় অটোবায়োগ্রাফির নাম লিখতে দেয়। স্বাভাবিকভাবে কোনটা আসবে বলা একটা খুবই মুশকিল। যদি তোমরা মোটামুটি পরিচিত অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো যদি করে যাও তাহলে হয়তো তোমাদের সেখানে অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে আর সমস্যায় পড়তে হবে না। তাহলে আরেকটা নাম লিখিনি, সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। তার অটোবায়োগ্রাফি হচ্ছে কি না, তার অটোবায়োগ্রাফি হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জির এ নেশন ইন মেকিং। লিখে না তাহলে এ নেশন ইন মেকিং। ঠিক আছে, এছাড়াও আর যে সমস্ত অটোবায়োগ্রাফি গুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনীগুলো তোমাদের সিলেবাসে রয়েছে এবং সেগুলো বিস্তারিত আকারে আমাদের করতে হবে। এখন দেখে নিই এই যে অটোবায়োগ্রাফি গুলো রয়েছে এগুলি সম্পর্কে আরো দু একটা কথা। মহাত্মা গান্ধী তার অ্যান অটোবায়োগ্রাফি বা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই অটোবায়োগ্রাফিতে তার যে সংগ্রাম অর্থাৎ ভারতবর্ষের ইংরেজদের বিরুদ্ধে তার সংগ্রামে তিনি যে আদর্শ গ্রহণ করেছিলেন অর্থাৎ অহিংসা এবং সত্যাগ্রহ, তার বিস্তারিত বিবরণ সেখানে রয়েছে। এছাড়াও সুভাষচন্দ্র বসু তার যে গ্রন্থটি রচনা করেছেন অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম অ্যান আনফিনিশড অটোবায়োগ্রাফি, এই অটোবায়োগ্রাফিটি তিনি রচনা করেছিলেন যখন তিনি ভারতবর্ষ থেকে অন্তর্ধান করেন এবং জার্মানি হয়ে জাপানে পৌঁছান। সেই সময়ে অর্থাৎ সেই সফরকালে তিনি তার এই অটোবায়োগ্রাফিটি রচনা করেন। এছাড়াও জওহরলাল নেহরুর যে অটোবায়োগ্রাফি অ্যান অটোবায়োগ্রাফি অর টুয়ার্ডস ফ্রিডম, এই টুয়ার্ডস ফ্রিডম নামটি আমেরিকায় বেশি প্রচলিত। এই অটোবায়োগ্রাফিটি তিনি রচনা করেছিলেন কখন? এই অটোবায়োগ্রাফিটি তিনি রচনা করেছিলেন 1934-35 খ্রিস্টাব্দে, 1934 থেকে 1935 খ্রিস্টাব্দে। এবং তখন তিনি কোথায় ছিলেন? তখন তিনি জেলে বন্দী ছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, তাই তোমাদের জানিয়ে রাখলাম। এছাড়া সুরেন্দ্রনাথ ব্যানার্জির যে অটোবায়োগ্রাফি তার নাম হচ্ছে এ নেশন ইন মেকিং। এরপরে তোমাদের সিলেবাসেও বেশ কয়েকটি অটোবায়োগ্রাফি আছে, সেগুলো একটু জেনে নেওয়া প্রয়োজন হচ্ছে। সেগুলো হচ্ছে বিপিন চন্দ্র পাল। তোমরা জানো বিপিন চন্দ্র পাল একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে 70 বছর। রবীন্দ্রনাথের অটোবায়োগ্রাফি তোমাদের সিলেবাসে রয়েছে, তা হচ্ছে জীবন স্মৃতি। এবং এছাড়াও আরেকটা অটোবায়োগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা। এর পরের যে পয়েন্টটি আমরা করবো সেটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট, অর্থাৎ আমরা এর পরের পয়েন্টে দেখে নেব যে ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনের গুরুত্ব কতটা, বা আত্মজীবনী থেকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস রচনা করা যায়। এই যে দুটো পয়েন্ট বা তিনটে পয়েন্ট লিখলাম, এই দু তিনটি পয়েন্ট ছোট ছোট আকারে এখান থেকে প্রশ্ন হতে পারে। এবং যেমন ধরো আত্মজীবনী কাকে বলে, 1 বা 2 নম্বরের প্রশ্নে আসতে পারে। ইতিহাসের প্রাথমিক উপাদান বলতে কি বোঝো, বা ইতিহাসের প্রাথমিক উপাদান হিসেবে কোন উপাদানকে ধরা হয়, এটাও একটা প্রশ্ন আসতে পারে। এবং তারপরে যে প্রশ্নটি রয়েছে, পয়েন্টটি রয়েছে কয়েকটি আত্মজীবনী, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে পরীক্ষাতে তোমরা একটা না একটা অটোবায়োগ্রাফির প্রশ্ন পাবেই বলে আমার ধারণা আর কি। এছাড়া এই অটোবায়োগ্রাফি গুলি পরবর্তীকালে আমরা দেখব কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হচ্ছে। তাহলে চলে যাই আমরা পরের পয়েন্টে। তোমরা বিষয়টা লিখে নিতে পারো যদি মনে হচ্ছে যে প্রয়োজন রয়েছে লেখা। আমরা পরের পয়েন্টে চলে যাই। আচ্ছা, এখানটা একটু নিয়ে নেব ব্যাখ্যাকারী। তুমি পরের পয়েন্টে যাওয়ার জন্য একটু মুছে নি। আত্মজীবনী থেকে কিভাবে ইতিহাস রচনা করা যায়। আচ্ছা, সেটা লিখে নিতে পারি। আত্মজীবনী থেকে এখানে লিখিনি, হ্যাঁ,
আত্মজীবনী থেকে কিভাবে ইতিহাস রচনা করা যায় এটা আমরা এখন একটু দেখে নেব যে আত্মজীবনী থেকে ঠিক কিভাবে ইতিহাস রচনা করা যায়। এই আলোচনাটি আমরা বেশ কয়েকটা পয়েন্টে ভাগ করে করে আলোচনা করব। প্রথমে আমরা 2-4 লাইন লিখে নেব এবং বাকিটা আমরা একটু ব্যাখ্যা করব। তোমরা প্রয়োজন হলে লিখতে পারো, খাতায় একটু নোট ডাউন করে নিতেও পারবে। ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনের গুরুত্ব অথবা কিভাবে ইতিহাস থেকে আত্মজীবনী থেকে ইতিহাস রচনা করা যায় সেই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমে আমাদের যে বলতে হয় সেটা হচ্ছে ইতিহাস রচনায় এই আত্মজীবনী অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং এই গুরুত্বপূর্ণ উপাদান থেকে তৎকালীন সময়ে অর্থাৎ যে সময়কালে এই আত্মজীবনীটি রচিত হচ্ছে সেই সময়কাল তথা সমগ্র রচয়িতার সমগ্র জীবনকাল ধরে ইতিহাসের বহু বিষয়ের বিবরণ পাওয়া যায় এবং তা থেকে তৎকালীন সময়ের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী যে সংগ্রামগুলি ঘটেছিল সেগুলি সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায়। একটু লিখে নিই তোমাদের সুবিধার্থে। সেটা হচ্ছে আত্মজীবনী আধুনিক ভারতের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই উপাদান থেকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকও কিছু এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের, অর্থাৎ এই রাজনীতির মধ্যে এই সংগ্রামটা থাকবে। সুতরাং আর ওই পয়েন্টটা আমরা না করলেও পারি। সাংস্কৃতিক এই পর্যন্ত রাখি। সাংস্কৃতিক বিষয় সম্পর্কে বিস্তারিত বিবরণ আমরা পেয়ে থাকি। বিবরণ পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে ইতিহাস রচনা করার জন্য, অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস রচনা করার জন্য সামগ্রিক একটা বিবরণ বা সামগ্রিক তথ্য এই আত্মজীবনী থেকে পাওয়া যেতে পারে। এখন আমরা ছোট ছোট করে একটু ব্যাখ্যা করে নেব যে ঠিক এই আত্মজীবনী থেকে কি কি তথ্য পাওয়া যেতে পারে সামাজিকভাবে, অর্থাৎ সামাজিক কি তথ্য আমরা পেয়ে থাকি। ক খ করে টাকা আলোচনা করে নেব। সামাজিক তথ্য বা সমাজ সম্পর্কে কি ধারণা এই আত্মজীবনী থেকে আমরা পেতে পারি। প্রথমে আমরা দেখে নেব যে এই যে আত্মজীবনীর যারা রচয়িতা তারা আমাদের সমাজেরই মানুষ। সুতরাং এই সমাজ সম্পর্কে তারা যথেষ্ট অবহিত এবং সমাজের রীতিনীতি সম্পর্কেও তারা অবহিত। সুতরাং তৎকালীন সময়ে সমাজের যে রীতিনীতি, যে সমস্ত সমাজের সংস্কার, কুসংস্কার এবং সমাজের নানা ধরনের প্রচলিত যে নিয়ম কানুন, শ্রেণীভেদ থেকে শুরু করে আরো অন্যান্য সমস্ত কিছু বিষয়ে তারা অবহিত ছিলেন এবং তারা তার ব্যাখ্যা তাদের মতো করে তাদের এই আত্মজীবনীতে করে থাকছেন। ফলে সেখান থেকে আমরা অনেক তথ্য এই সামাজিক বিষয়ে পেয়ে থাকি। যেমন ধরো আমরা সরলা দেবী চৌধুরী রানী যে আত্মজীবনী জীবনের ঝরাপাতা সেটা যদি দেখি তাহলে দেখতে পাবো যে সেখানে তিনি তার সমাজের কথা এক সুন্দরভাবে উল্লেখ করেছেন। বিশেষ করে সমাজ এবং পরিবারের কথাও তিনি বলেছেন। তিনি ঠাকুর পরিবারের যে রীতিনীতি সেগুলি সম্পর্কে যথেষ্ট আলোচনা করেছেন এবং রবীন্দ্রনাথ নিজেও কিন্তু তার ছোটবেলার যে জীবন সেই জীবনীটা তার জীবন স্মৃতিতে তুলে ধরেছেন এবং সেখান থেকে আমরা এই ধারণা পেয়ে থাকি যে তৎকালীন সময়ে যে সমস্ত অভিজাত পরিবারের মানুষেরা ছিলেন তারা কিন্তু কি ধরনের লাইফস্টাইল অর্থাৎ জীবন জীবিকা নির্বাহ করতেন। তাছাড়াও
আমরা সামাজিক ক্ষেত্রে আরো অনেক তথ্য বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে এবং এই আত্মজীবনী থেকেও পেয়ে থাকি। যেমন 70 বছর যে আত্মজীবনী কার লেখা, না বিপিন চন্দ্র পালের লেখা 70 বছর। এই 70 বছর থেকে আমরা জেনে থাকি যে সেই সময়ে ভারতীয় যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় কি ধরনের নিয়ম কানুন অর্থাৎ কি ধরনের আচার আচরণ ছিল। দেখবে তোমরা যখন পরবর্তীতে এই 70 বছর সম্পর্কে আলোচনা করবে তখন বা পড়বে তখন দেখতে হবে যে সেখানে বিপিন চন্দ্র সমাজ ব্যবস্থার একটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ মদ্যপানে আসক্ত হয়েছেন এবং এই মদ্যপান নিবারণের জন্য সমিতি গঠিত হচ্ছে এবং সমাজের বিভিন্ন মানুষ তাদের যে নিয়ম ওই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সেগুলিও সমাজে ব্যাপকভাবে পালন করে চলেছেন। তাহলে এই হচ্ছে আমাদের সামাজিক তথ্য। এবং এরপরে দেখে নেব আমরা রাজনৈতিক বিষয়টা। আর রাজনৈতিক তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি তথ্য পেয়ে থাকি রাজনীতি সম্পর্কে, বা এটাকে আমরা একটা পয়েন্ট হিসেবে লিখতে পারি, সেটা আছে বা অবলিক দিয়ে লিখিনি, বা স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা সংগ্রামের একটা বিস্তারিত বিবরণ এই আত্মজীবনী থেকে আমরা পেয়ে থাকি। আমরা দেখেছি যে এই জীবনের ঝরাপাতা গ্রন্থের রচয়িতা সরলা দেবী চৌধুরী নিজে একজন বিপ্লবী ছিলেন এবং তিনি সক্রিয়ভাবে স্বদেশী আন্দোলনে জড়িত ছিলেন এবং এই স্বদেশী আন্দোলনে তিনি নানা কার্যক্রম গ্রহণ করেছিলেন। বিশেষ করে মহিলাদের উৎসাহিত করার জন্য তিনি বেশ কতগুলি পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং তাদের স্বাবলম্বী করে তোলার জন্য অনেক পরিকল্পনা নিয়েছিলেন। তিনি ভারতী নামে একটা পত্রিকার সম্পাদনা করতেন এবং সেই পত্রিকায় তিনি ভারতবর্ষের যে যুব সমাজ, সেই যুব সমাজকে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা শক্তি জুগিয়েছিলেন এবং এই পত্রিকাতে বিদেশি ঘুষি বনাম দেশি খিল নামে একটা রচনা তিনি তার এই ভারতী পত্রিকায় প্রকাশ করেছিলেন এবং সেই যে সম্পাদনা অর্থাৎ সেই যে প্রবন্ধ, সেই প্রবন্ধে কিন্তু তিনি ভারতীয় যে যুব সমাজ ছিল সেই যুব সমাজকে কিভাবে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তার জন্য যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন। শুধু তাই নয়, মহিলারা যাতে বিপ্লবে অংশগ্রহণের জন্য উৎসাহিত হয় তার জন্য তিনি যথেষ্ট ব্যবস্থা করেছিলেন। এছাড়া তিনি নিজে মহিলাদের ব্যায়াম চর্চা এবং যোগ ইত্যাদি অভ্যাস করার জন্য কয়েকটি প্রতিষ্ঠান গঠন করেছিলেন, যা থেকে ভারতীয়রা স্বদেশী আন্দোলন তো বটেই, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অনেকটাই উৎসাহিত হয়েছিলেন। তাহলে এ হচ্ছে রাজনীতিতে বা স্বাধীনতা সংগ্রামে স্বদেশী আন্দোলন সহ অন্যান্য আন্দোলনে সরলা দেবী চৌধুরী রানীর নিজের অংশগ্রহণ এবং এই তথ্যগুলি তিনি তার জীবনের এই ঝরাপাতায় তুলে ধরেছেন, যা আমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার হয়ে থাকে। এছাড়াও তোমরা দেখবে যে ওই বিপিনচন্দ্র পালের যে 70 বছর গ্রন্থটি রয়েছে সেখানেও তিনি কিন্তু রাজনীতি বা স্বাধীনতা সংগ্রামের এক বিশাল ইতিহাস তুলে ধরেছেন। তোমরা জানো যে বিপিনচন্দ্র পাল ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, তিনি হচ্ছেন একজন চরমপন্থী নেতা। লাল বাল পাল নামে আমরা যে 3 জন নেতার নাম জানি তাদের মধ্যে একজন হচ্ছেন বিপিনচন্দ্র পাল এবং তিনি তার গ্রন্থে তৎকালীন সময়ে যে ভারত সভার কার্যক্রম, হিন্দু মেলার যে কার্যক্রম সেগুলিও বিশেষভাবে তুলে ধরেছেন। তোমরা জানো যে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে। আমরা লিখে দিতে পারি 1800 কত বললেন 1867 খ্রিস্টাব্দে এই মেলা প্রতিষ্ঠা হয়। হিন্দু মেলা অবশ্যই হিন্দু মেলাটা প্রাথমিকভাবে চৈত্র মেলা নামেও পরিচিত ছিল, যেহেতু চৈত্র মাসের সংক্রান্তিতে এই মেলাটি অনুষ্ঠিত হতো। এছাড়াও এই মেলাটির আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে জাতীয় মেলা। কি বললেন? চৈত্র মেলাও বলা হতো, চৈত্র মেলা। আবার আরেকটা নাম রয়েছে কি হচ্ছে জাতীয় মেলা। এরপরে আমরা দেখে নেব যে এই আত্মজীবনীমূলক গ্রন্থগুলি থেকে আর রাজনীতি বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে কি কি জানা যায়। আমরা স্বদেশী আন্দোলনের কথা তোমাদের বললাম, এছাড়াও হিন্দু মেলার কথা একটু আলোচনা করেছি। এছাড়াও ভারতবর্ষের সামগ্রিক যে আন্দোলনগুলি ঘটছিল সেই সমস্ত আন্দোলনগুলি
কথা আমরা বিভিন্ন রচয়িতার বা আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে তথ্য পেয়ে থাকি, এবং এই সমস্ত তথ্যগুলি এখান থেকে সংগ্রহ করে ঐতিহাসিকেরা অনেক অনেক ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছেন, বা এই গ্রন্থগুলি থেকে এইভাবে এই তথ্যগুলি নিয়ে সহজেই আধুনিক ভারতের ইতিহাস রচনা করা সম্ভব। এরপরে আমরা দেখে নেব আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে অর্থনৈতিক। অর্থনৈতিক 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 ক্ষেত্রে কি দেখা যায়? অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থাটি কিভাবে জানা যায়? তোমাদের এর আগে আলোচনা করলাম যে সরলা দেবী চৌধুরী রানী স্বদেশী আন্দোলন যে অংশগ্রহণ করেছিলেন, এই স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করার সময় তিনি কি করেছিলেন না, তিনি মহিলাদের জন্য একটা হস্তশিল্প মেলা প্রতিষ্ঠা করেন, যাতে করে মহিলারা নিজেরা তাদের উৎপাদিত দ্রব্যগুলি সেই মেলায় বিক্রি করে কি করতে পারেন না, অর্থ রোজগার করে নিজেরা স্বাবলম্বী হতে পারেন। এছাড়াও তাদেরকে আরো স্বাবলম্বী করার জন্য তিনি 1904 খ্রিস্টাব্দে লক্ষ্মী ভান্ডারের প্রতিষ্ঠা করেছিলেন, যার উদ্দেশ্য ছিল মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলা। কি করেছিলেন? 1904 খ্রিস্টাব্দে এই সরলা দেবী চৌধুরী রানী কি তৈরি করেন না, লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন। লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন কি করেছিলেন? সরলা দেবী চৌধুরী রানী রানী। এই হচ্ছে অর্থনৈতিক বিষয়টা আমরা জানলাম। এছাড়াও আরো অনেক তথ্য অর্থনৈতিক ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু সেগুলি আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, তাই আর বিস্তারিত আলোচনা করবো না। এরপরে দেখে নেবো আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক। এটা হচ্ছে সাংস্কৃতিক। কি সাংস্কৃতিক বিষয়ে কি দেখা যায় না, সাংস্কৃতিক চিত্রা লিখিনি। সাংস্কৃতিক বিষয়ে এই আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে কি জানা যায়? সাংস্কৃতিক যে বিষয়, সেই সাংস্কৃতিক বিষয় সম্পর্কে কিন্তু জীবনীমূলক গ্রন্থগুলি থেকে অনেক কিছুই জানা যায়। যেমন আমরা আমাদের সিলেবাস থেকেই ছোট একটু উদাহরণ দিয়ে আমরা বুঝে নিতে পারি। সরলা দেবী চৌধুরী রানী তিনি কিন্তু বেশ কয়েকটি উৎসব পালন করেছিলেন, এবং সেই উৎসব পালনের লক্ষ্যই ছিল যুব শক্তিকে কি করা না, আরো শক্তিশালী করা এবং স্বাধীনতা সংগ্রামের দিকে ধাবিত করা। যেমন তিনি উদয়াদিত্য উৎসব পালন করেন, লিখে নিতে পারি সেটা, প্রতাপাদিত্য উৎসব। আরেকটা উৎসব তিনি পালন করেছিলেন, সেটা হচ্ছে উদয়াদিত্য উৎসব। এছাড়াও বীরাষ্ট্রমী ব্রত তিনি পালন করতেন। কি? বীরাষ্ট্রমী ব্রত তিনি পালন করতেন। বীরাষ্টমী ব্রত দুর্গাপূজার সময়ে, অর্থাৎ দুর্গা অষ্টমীর সময় বীরাষ্টমী ব্রত পালন করা হতো বীর পূজার জন্য, তো পালন করতেন। অর্থাৎ এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি তিনি পালন করে থাকতেন। এছাড়াও বিপিনচন্দ্র পাল তার 70 বছর যে গ্রন্থ, সেই 70 বছর গ্রন্থে তিনি কি বলেছেন, সেই 70 আমি লিখছি না, বিপিনচন্দ্র পাল বলেছেন 70 বছর গ্রন্থে তৎকালীন সময়ে সমাজের দুর্গাপুজো সম্পর্কে, বিবাহের নীতি বা নিয়ম কানুন সম্পর্কে, তাছাড়াও সমাজের বহু ব্যক্তি তারা অত্যন্ত একটা খারাপ অভ্যাসে যে অভ্যস্ত হয়ে পড়েছিল, এবং তার ফলে তাদের মধ্যে একটা বিকৃত সংস্কৃতির জন্ম হয়েছিল, সে কথাও তিনি কিন্তু তুলে ধরেছেন। কি বলেছেন তাহলে এখানে একটু লিখে নিতে পারি, বিবাহ নিয়ম কানুন বা বিবাহ অনুষ্ঠান, বিবাহের নিয়ম কানুন, দুর্গোৎসব, দুর্গোৎসব বা দুর্গাপূজা, পূজায় লিখতে পারি, এবং আরো অন্য অনেক পুজোর কথাও তিনি এখানে উল্লেখ করেছেন। তাহলে এই হচ্ছে আমরা সাংস্কৃতিক সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো পেয়ে গেলাম। তাহলে এইভাবে আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে বিভিন্ন ইতিহাস, অর্থাৎ
সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কে একটা বিস্তারিত বিবরণ পাওয়া গেল, এবং সেখান থেকে ঐতিহাসিকেরা তাদের এই ইতিহাস অর্থাৎ ইতিহাসের তথ্যগুলিকে নিয়ে আধুনিক ভারতের ক্ষেত্রে একটা ইতিহাস রচনা করতে পারেন। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়, যেগুলির সাহায্যে ঐতিহাসিকরা সহজেই তাদের গ্রন্থগুলি অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস রচনা করে থাকেন। এবং যদি গুরুত্ব আসে তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি এইভাবে লিখব, এবং একটু ঘুরিয়ে জাস্ট বলে নেব যে এই তথ্যগুলি কিভাবে ভারতবর্ষের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা দেখে নেব যে এই যে আত্মজীবনী, সেই আত্মজীবনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। কি রয়েছে? এই যে সীমাবদ্ধতা রয়েছে, যেমন নথিপত্রেরও সীমাবদ্ধতা ছিল, ঠিক সেরকম এই গ্রন্থগুলিরও কিছু কি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। তাহলে আমরা সীমাবদ্ধতা কথাটা একটা পয়েন্ট করতে পারি শেষের বেলায়, যদিও তোমাদের ওই গুরুত্বের ক্ষেত্রে এটির প্রয়োজন নেই। যদি সীমাবদ্ধতা সম্পর্কে কোনো প্রশ্ন আসে তাহলে তার সঙ্গে তোমরা এটা লিখতে পারো। সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা কি রয়েছে? এই যে আত্মজীবনীমূলক যে গ্রন্থগুলি রয়েছে, এই আত্মজীবনীমূলক গ্রন্থগুলিতে যে যা তথ্য সরবরাহ করা হয়েছে বা করা হয়, সেগুলি যে একেবারেই ধ্রুব সত্য বা এর মধ্যে কোনো ত্রুটি নেই এমন কিন্তু জোর দিয়ে বলা যায় না। এর মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে। কিরকম ধরনের ত্রুটি থাকতে পারে? এই ত্রুটিগুলি হতে পারে এক একটা পয়েন্টও তোমরা দু একটা পয়েন্ট করে নিতে পারো। হয়তো আসতে পারে যে আত্মজীবনীমূলক গ্রন্থগুলির সীমাবদ্ধতা লেখো। 2 নম্বরে যদি প্রশ্ন আসে তাহলে দুটো পয়েন্ট লিখলে ভালো হয়। আমরা দুটো পয়েন্ট লিখে নিচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বরে আমরা লিখতে পারি যে দৃষ্টিভঙ্গির বা দৃষ্টিভঙ্গিটাই করো, দৃষ্টিভঙ্গি কিরকম হয়তো পয়েন্ট হবে না, যিনি রচয়িতা অর্থাৎ এই আত্মজীবনের যিনি রচয়িতা, তার দৃষ্টিভঙ্গির উপরে এই তথ্যের সত্যতা অনেকটাই নির্ভর করছে। অর্থাৎ তিনি যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে তার আত্মজীবনীমূলক গ্রন্থটি রচনা করে থাকেন তাহলে অবশ্যই সেগুলি ইতিহাসের উপাদান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আর যদি সেই দৃষ্টিভঙ্গিটা নিরপেক্ষ না হয় তাহলে একটা বিকৃত ইতিহাসের জন্ম দিতে পারে। 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা কি লিখতে পারি? না, সেটা লিখতে পারি কাল্পনিক বা কাল্পনিক তথ্যের সম্ভাবনা থাকতে পারে। তথ্যের সম্ভাবনা, এই কাল্পনিক তথ্যের কিরকম সম্ভাবনা? না, যে সমস্ত আত্মজীবনীমূলক গ্রন্থগুলি রচনা করা হয়েছে সেই সমস্ত গ্রন্থগুলি রচয়িতা যখন রচনা করেন তখন তিনি যথেষ্ট প্রাপ্তবয়স্ক বা তার সেই বাল্যকাল থেকে অনেকটা রাস্তা বা সময় তিনি পেরিয়ে এসছেন। সুতরাং বাল্যকাল সম্পর্কে তিনি যখন তার ইতিহাসটি রচনা করেন, স্বাভাবিকভাবেই সেই যে রচনা, সেই রচনার ক্ষেত্রে অর্থাৎ সেই সময়কার যে ঘটনাগুলির কথা তিনি তুলে ধরেন, সেখানে অনেকটাই কল্পনার মিশ্রণ ঘটলেও ঘটতে পারে। কারণ সেই সময়ে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে ছোটবেলায় ধরো হয়তো 5-6 বছরের একজন শিশু, তার পক্ষে কিন্তু সেই সময়ের যে ঘটনা সেগুলি সমস্ত কিছু মনে রাখা বা সেই সময়ে যে ঘটনাগুলি তখন ঘটতো সেই ঘটনাগুলি সঠিক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা তার নাও থাকতে পারে বা না থাকাটাই স্বাভাবিক। সুতরাং সেক্ষেত্রে ওই সমস্ত বা অতীত জীবনের ঘটনাগুলি তিনি যখন বিশ্লেষণ করেন তার আত্মজীবনীতে, তখন সেখানে কিছুটা কল্পনার আশ্রয় হয়তো নিলেও তিনি নিতে পারেন। তো স্বাভাবিকভাবে সেখানে কাল্পনিক কিছু ঘটনার সম্ভাবনা থেকেই যায়। এগুলি সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে যখন এই আত্মজীবনীমূলক গ্রন্থগুলি ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করব। তাহলে এ হচ্ছে আমাদের আজকের আলোচনা। আপাতত আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই আলোচনা ভালো লেগেছে, নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে।